আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের এখন দরজায় করা নাড়ছে 9-10 10-এ যারা আছো অর্থাৎ এসএসসি 26 যারা, তাদের অনেক স্কুলে অর্ধবার্ষিক হচ্ছে না, আবার অনেক স্কুলে অর্ধবার্ষিক হচ্ছে। আর ক্লাস 9-এ যারা, তাদের তো অর্ধবার্ষিক হচ্ছে। তার মানে আমি ধরে নিচ্ছি 9-10 উভয়েরই অর্ধবার্ষিক আছে। সেইটাকে টার্গেট করে আমি একটা সাজেশন দিব আজকে আমি এমন 20টা এমসিকিউ শেয়ার করব। হ্যাঁ, আবারও বলছি, এমন 20টা এমসিকিউ শেয়ার করব তোমাদের সাথে যে 20টা এমসিকিউ করলে ইনশাল্লাহ, আবারও বলছি, 20টা এমসিকিউ করলে ইনশাল্লাহ তুমি 15টা এমসিকিউ কমন পাবা। কেউ 18 থেকে 20টাও পেতে পারো কোনো জায়গায়, তবে 15টা পাবা, এই ব্যাপারে একদম শিওর থাকো। ঠিক আছে, আশা করি সাথেই থাকবা। এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমাদের এসএসসি 26-27 এবং এইচএসসি 26-27 উভয় কোর্সেই ভর্তি চলছে। যদি তুমি মনে করো আমার ক্লাস বোঝো এবং আমি তোমার জন্য পারফেক্ট, আমার ক্লাস করে নিজে এমন আরও কিছু করতে পারো, নির্দ্বিধায় ভর্তি হতে পারো। দেখো, আমি একটা কথা বলবো, এটা সবসময় আমি বলি, আমার কোর্সে ভর্তি হওয়ার আমার কথা শুনে কোনো দরকার নেই। তুমি শুধু আমার ক্লাস দেখো, ক্লাস দেখে কম্পেয়ার করো তোমার বাসার প্রাইভেট টিউটর যিনি আছেন, কোচিংয়ের টিচার যিনি আছেন, অথবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে তুমি যে ভর্তি হয়েছো, জাস্ট কম্পেয়ার করো। কম্পেয়ার করে যদি তোমার মনে হয় হ্যাঁ আমি পারফেক্ট এবং আমি তোমার প্রবলেম সলিউশন দিতে পেরেছি এবং তুমি যেমনটা চাও, তাহলে আমি কেন নই? ক্লাসভেলে কেন তুমি ভর্তি হবে না? নিশ্চয়ই বেটার কিছু চাও। তো বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স খেয়াল করবে বিস্তারিতের জন্য। আর ফোন নম্বর এটা দেওয়া আছে, এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে নক করতে পারো, সরাসরি ফোন দিয়েও যোগাযোগ করতে পারো। কেমন? চলো আমরা সেই 20টা এমসিকিউ শেয়ার করব। আমি 20টা এমসিকিউ সকল অধ্যায় থেকে নেই। আমি এখানে নিয়েছি তোমাদের জন্য 2 অধ্যায়, 3 অধ্যায়টাও নেই। আমি মাত্র অধ্যায় পুরা নিলে তো আরও একটু বেশি হইতো, হয়তো আমি 40টা এমসিকিউ দিলেই হয়ে যেত। তো যাই হোক, আমি 15টাকে অর্ধেক টার্গেট করেছি এবং আমি 4টা অধ্যায় নিয়েছি, মাত্র 4টা অধ্যায়। 2 নিয়েছি, আর হচ্ছে এখান থেকে যারা 9-এর আছো তাদের জন্য 6ষ্ঠ অধ্যায় নিয়েছি, যারা 26 তাদের জন্য 6ষ্ঠ না, তাদের জন্য 8ম আবার। ঠিক আছে, 6, 7, 9 এবং সবার আছে এমন অধ্যায়গুলো আমি নিয়েছি। ঠিক আছে, শুধু মাঝখান দিয়ে 6 অধ্যায়টা একটু বাড়তি 9-এর জন্য। ক্লাস 10-এর তো 6 অধ্যায় নাই, 26-এ যারা তাদের আছে 8ম অধ্যায়, তো তারা আবার 8ম অধ্যায় আলাদা ওইটা। ঠিক আছে, 20টা করলে ইনশাল্লাহ কমন পাওয়া যাবা। চলো, সর্বপ্রথম দেখো, এটাই যে সব তা না, অবশ্যই 30 পাওয়ার জন্য অনেক বেশি এফোর্ট দিতে হবে, কিন্তু আমি এখান থেকে সেরা বাছাই করে এমসিকিউগুলো এনেছি এবং অনেক গুরুত্ব দিয়ে। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু তুমি মনোযোগ দিয়ে দেখবা, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, চলো। তো এখানে আমরা একদম শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস এনেছি। আবারও বলছি, H ইকুয়াল AB হলে P অফ H এর উপাদান সংখ্যা কত? এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কিছু বেসিক তোমাকে জেনে নিতে হবে, না হয় তুমি এগুলো আনসার করতে পারবা না। এগুলোকে কোনো একটা, এখানে H থাকতে পারে, A থাকতে পারে, B থাকতে পারে, যেই কোনো একটা নাম দিয়ে আর কি তোমাকে বললো যে ক্যাপিটাল লেটার A দিয়ে বললো A ইকুয়াল AB, যেমন P ইকুয়াল এত, বা যে কোনো একটা নাম দিয়ে বললো Y ইকুয়াল এত হলে P অফ H, এখানে যে নামটা থাকবে P এর ভেতরে ওইটা থাকবে। যদি এখানে থাকতো A, তাহলে এখানে বলা হইতো P অফ A এর মান কত। যদি এই জায়গায় থাকতো B, তাহলে বলা হইতো P অফ B এর মান কত। এই P অফ B মানে শক্তি সেট বা পাওয়ার সেট। মনে রেখো শুধু এটুকুই, শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেটের উপাদান সংখ্যা যখন আমাদের কাছে জানতে চাই, এই P দিয়েই শক্তি সেট বুঝে গেছি আমরা, তখন এটার সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। আবারও বলছি, কি হবে? 2 টু দ্য পাওয়ার n। n মানে হচ্ছে এই ভেতরের এই উপাদানগুলো এখানে কয়টা আছে, আর 2 বেস ফর্ম, এটাকে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, এটা সূত্র। তো 2 টু দ্য পাওয়ার n, n মানে হচ্ছে নর্মাল। যদি বলতো P অফ H না বললা, খেয়াল করো, যদি তোমাকে বলতো শুধু H এর উপাদান কয়টা, শুধু H এর উপাদান কয়টা, তাহলে 2টা। কিন্তু P অফ H এর উপাদান কয়টা, তখন এই 2 এর 2 আর এই n মানে হচ্ছে উপরে এই উপাদান কয়টা, তো 2টা। তাহলে 2 বার হলে 2 দুগুণে কত হয়? 4। এই হচ্ছে আনসার। আমি আবারও বলছি, P অফ H, P অফ A, P অফ B, এটা মানে শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেটের উপাদান যদি বের করতে বলে 2 টু দ্য পাওয়ার n, n মানে হচ্ছে এখানে কয়টা। যদি A B এর জায়গায় মনে করে যে এখানে P ইকুয়াল 3 4 5 6, এবার P অফ P এর মান কত? খেয়াল করো, P হচ্ছে শক্তি সেট, আর যদি 4টা থাকে তাহলে 2 টু দ্য পাওয়ার এই n এর জায়গায় দিব 4, তাহলে 2 4 বার, আবার 4 দুগুণে 8 বইলা দিও না, 2 গুণ 2 গুণ 2, এভাবে করে 4 বার। তার মানে 2 যদি 4 বার হয়, এটা হচ্ছে 16, তখন হইতো 16। যদি 3টা হইতো 2 টু দ্য পাওয়ার কিউব, তার মানে 2 3 বার, তাহলে 8টা হইতো। এটা ডিপেন্ড করবে উপাদান কয়টা, 2 এর উপরে তত উপাদান দিলে অত হয়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে 2টা থাকলেও পারবা, 3টা থাকলে পারবা, 4টা থাকলে পারবা, 5টা থাকলেও পারবা। ঠিক আছে, 2 টু দ্য পাওয়ার অত দিলেই হয়ে যাবে। এবার এটা গেল এটা, কিন্তু এটা না কখনো কখনো আবার উল্টায়া দেয়। যেমন কোন সেটের শক্তি সেটের, খেয়াল করো কথাটা, শক্তি সেটের
শক্তি সেট মানে পি অফ ওই যে যত আছে অত। শক্তি সেটের উপাদান সংখ্যা 32। খেয়াল করো, কখনো তোমার কাছে এই উপাদান দিয়ে দিবে, শক্তি সেটের উপাদান চাইবে, আবার কখনো শক্তি সেটের এই 16 থাকবে, তাহলে মেন উপাদান কয়টা ছিল সেটা আবার চাইবে। শক্তি সেটের উপাদান যদি 16টা হয়, খেয়াল করো এই 16 আমরা বের করছিলাম কত থেকে? 4 থেকে। তাহলে এখন কথা হচ্ছে ম্যাম কেমনে বুঝলেন? এটা হবে এই ক্ষেত্রে তোমাকে ভালো করার জন্য 2 এর কতগুলো ফর্ম আছে ওগুলো তোমার জানতে হবে। যেমন আমরা জানি 4 মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, 2 এর উপর 4 মানে হচ্ছে 16, 2 এর উপর 5 মানে হচ্ছে 32, 2 এর উপর 6 মানে হচ্ছে 64। এই কয়টা তোমাকে ছোটস্থ করে ফেলতে হবে। তাইলে যদি কোনো শক্তি সেটের উপাদান 64 হয় তাহলে তার উপাদান কত? 6টা। যদি কোনো শক্তি সেটের উপাদান 32 হয় তাহলে ওই সেটের উপাদান কয়টা? 5টা। শক্তি সেটের উপাদান 16টা হইলে ওই সেটের উপাদান কয়টা? 4টা। শক্তি সেটের উপাদান 8টা হইলে ওই সেটের উপাদান কয়টা? 3টা। শক্তি সেটের উপাদান 4টা হইলে ওই সেটের উপাদান কয়টা? 2টা। অর্থাৎ ওই পাওয়ারগুলি হচ্ছে সেটের উপাদান, আর শক্তি সেট হচ্ছে এটাকে ভাঙলে যা পাই আমরা। অর্থাৎ এইটা থাকলে উপাদান দেওয়া থাকলে এটা বের করতে বলবে, আবার এটা থাকলে উপাদানটা বের করতে বলবে। দুইটাই বলতে পারে, আমি দুইটাই দিছি। ঠিক আছে, এটার উত্তর এটা ডেমো হিসাবে দিয়েছি। তাহলে যদি তোমাকে বলে শক্তি সেটের উপাদান 32 হলে তাহলে কয়টা হবে? এই যে 32 হলে কয়টা হয়? 5টা। এখানে নাই, আমি তোমাকে মানে বিকল্পটা দেখাই দিলাম। ওকে, ঠিক আছে, গেল শক্তি সেটের ঝামেলা শেষ। এবার নর্মাল সেট P = 3 4 5 6 হলে পি সেটটির উপাদান বা সদস্য কতটি? পি সেটের উপাদান, খেয়াল করো শক্তি সেট বিষয়টা কিন্তু আলাদা। এটা হচ্ছে পি সেটের উপাদান মানে হচ্ছে এই জিনিসগুলোকে বলে। তাহলে পি সেটের উপাদান কয়টা? 1 2 3 4। কয়টা হইলো বাবা? 4টা। ভালো কথা। এবার দ্বিতীয় অপশন, সবসময় যে এই প্রশ্নের উত্তরই চাইবে এমনটা না, ভিন্ন কিছু চাইতে পারে। বলতে পারে তাহলে সেটটার উপসেট কয়টা? সেটের উপাদান যদি চায়, এখানে পি অফ না, কিন্তু এখানে কিন্তু পি অফ দিয়ে এরকম দেওয়া নেই, সাধারণ একটা সেট এবং এটার উপাদান 4টা, এবং এই সেটটারই উপসেট কয়টা? শোনো, শক্তি সেটের সূত্র ঠিক যেভাবে বের করতে হয়, উপসেটের সূত্র ঠিক সেমভাবেই বের করতে হয়, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার n। n মানে হচ্ছে এখানে কতটা আছে, তাহলে এখানে কয়টা আছে? 4টা। তাহলে 4টা হইলে উত্তর কত হবে? যদি চাই সেটটির উপসেট কতটা? 16টা। যদি বলে উপাদান কয়টা, তাহলে আমরা উপাদান বলতেছি 1 2 3 4টা। এবার যদি বলে আচ্ছা তাহলে এই সেটটার, এই 4টাই দেয়া এরকম, এই সেটটার প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট মানে হচ্ছে মোট উপসেট থেকে 1 মাইনাস করে দেওয়া, তাকে বলে প্রকৃত উপসেট। তাহলে 16 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত পাইলাম? 15। ঠিক আছে। আবার যদি বলে পি সেটের উপসেট যদি 64টা হয় তাহলে পি কত? ওই যে সেম ওটার মতোই, উপসেট 64টা হলে তুমি জানো উপসেট 64 হলে সদস্য কয়টা হইতে হবে? 6টা। উপসেট 32টা হলে সদস্য কয়টা হইতে হবে? 5টা। উপসেট 16টা হইলে সদস্য কয়টা হইতে হবে? 4টা। এই পার্টটা একটু মুখস্থ করে ফেলবা, কেমন? এটা জানা থাকলে তোমাকে, দেখো আমি এখানে কিন্তু একটা ডেমো দিয়ে আমি অনেকগুলো তোমাকে দেখাচ্ছি। খেয়াল করো, আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে এখানে বুঝাচ্ছি। ঠিক আছে, দেখো শক্তি সেট আর এটার মধ্যে কোনোই পার্থক্য নাই, শুধু নামটা বলার সময় এখানে শক্তি সেটের এটাকেও বলে উপাদান, মানে এই সেটের উপাদান, আবার শক্তি সেটের উপাদান, কিন্তু এটাকে আর উপাদান বলে না। এই নর্মাল সেটের যেই 64 62 32 16 বের ওইদেরকে উপসেট বলে, আর এই ভেতরেরটাকে সদস্য বা উপাদান বলে। ঠিক আছে, এটা উপাদান, আর এটা ওই যা বের হবে ওগুলোকে বলে উপসেট। যেই 2 টু দ্য পাওয়ার n দিয়ে যা বের করবো এটাকে বলে উপসেট, একটা সাধারণ সেটের। কিন্তু শক্তি সেটের দুইটাকে উপাদান বলে, এটাকে উপাদান বলে, শক্তি সেটেরটাকে আর উপসেট বলে না, শক্তি সেটেরও উপাদানই বলে। ঠিক আছে, শুধু নামটা ভিন্ন, জাস্ট ডেমোটা ভিন্ন, কিন্তু সূত্র এক, সবই এক। ওকে, গেল। তার মানে আমার কাছে এখানে 4টার জায়গায় যদি 3টা থাকতো, যদি এরকম 3টা, তাহলে এই সেটের উপাদান কয়টা? 3টা। যদি 3টা থেকে দিয়ে বলতো সেটের উপসেট কয়টা, তাহলে 2 টু দ্য পাওয়ার কিউব কেন? এই যে 3টা উপাদান, তাহলে 8 হইতো। প্রকৃত উপসেট কয়টা? 8টার চেয়ে একটা কম, যতটা উপসেট তার চেয়ে 1 মাইনাস, তাহলে 7 হইতো। পি সেটের উপসেট যদি 8 হয় তাহলে পি এর সদস্য কয়টা হবে? এই যে 8 হইলেও সদস্য 3টা হবে। যদি সদস্য 16 হয় তাহলে মানে উপসেট যদি 16টা হয় তাহলে সদস্য কয়টা হবে? 4টা। যদি উপসেট যদি 32 হয় তাহলে সদস্য কয়টা হবে? 5টা। ওকে, আমি আশা করি এই প্যাটার্নটা আমি বুঝাইতে পারছি মোটামুটি। এখান থেকে যদি প্রশ্ন আসে, এখানে অনেকগুলো প্রশ্ন, এখানে মোট 2টা প্রশ্ন, এখানে 3টা 4টা 5টা 6টা, আমি একটা ডেমোতে তোমাকে বুঝাই দিলাম একটা জিনিস দিয়ে। এবার পি থাক 3 4 5 এর জায়গায় যদি 6 7 8 থাকে, তুমি কি পারবা না? এটা এমন কি আহামরি? নিশ্চয়ই পারবা। ঠিক আছে, ধৈর্য হারা হয়েও না, ভিডিওটা বড় হবে, অনেক উপকৃত হবা। ঠিক আছে, ইনশাল্লাহ কমন পাবা। আবারও বলছি, চ্যালেঞ্জ কমন পাবা তুমি। দেখো
এরকম সদস্য মানে কিছু মান দেয়া আছে, এটা একটা অন্বয়, এই অন্বয়টিতে ডোমেন কোনটি রেঞ্জ কোনটি তোমাকে বলবে বের করার জন্য। সো তুমি কি করবা, যখন তোমাকে ডোমেন বা রেঞ্জ বের করতে বলবে এরকম মানে আলাদা 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 করে এরকম দেওয়া থাকবে 3, 5, 2টা এরকম জোড়া জোড়া আছে, হ্যাঁ জোড়া জোড়া থাকবে। তাদের মধ্যে এই জোড়াগুলোর মধ্যে মানে এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদান, আবারও বলছি ক্রমজোড়, এদেরকে মানে জোর জোর ক্রমে ক্রমে এরকম জোর জোর 2টা 2টা করে সংখ্যা, এদের প্রথম উপাদানটাকে বলে ডোম আর ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলিকে বলে রেঞ্জ। তাহলে যদি আমাকে বলে এই অন্বয়টির ডোমেন বের করো, তাহলে 3, 4, 4, 5, তাহলে নর্মালি 3, 4, 4, 5 এটা হওয়ার কথা, কিন্তু না, যদি একই সংখ্যা 2বার রিপিট হয় তাহলে সেটা আমরা একবারই লিখব। তাহলে আনসার হচ্ছে 3, 4, 5। এখন যদি আমাকে বলতো যে এটার তুমি রেঞ্জ বের করো, তাহলে 5, 7, 9, 11, তখন হয়তো এটা উত্তর। যে ডোমেন বললে এইটা, রেঞ্জ বললে এইটা, অ্যাট এ টাইম একই সাথে আমি একটা দিয়ে ডেমো দিয়েই তোমাকে 2টা দেখাই দিলাম। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? তাহলে এটা একটু খাতায় তোমরা তুলে নিও। এই যে এটা আমি একটু মুছে ফেলি, আমার তো লাগবে এই জায়গাটা। ওকে, পরেরটা একটু দেখবো আমরা। এই জায়গাটার মধ্যে এখানটায় আমাদেরকে কি বলেছে দেখো, এখানে আমাকে বলেছে f of x equal 4x minus 7 divided by 2x minus 4 হলে f of half এর মান নিচের কোনটি? এখানে f of x আছে না, এখানে f এর সাথে যেই মানটা দেয়া থাকবে ওই x এর জায়গায় সেই মানটা বসায় মান বের করবা। অর্থাৎ এখানে যেমন হাফ আছে হাফ বসাবো, এখানে যেমন -1 আছে এই জায়গায় মাইনাস, যা মান থাকবে 2 থাকলে 2 বসাবো, 5 থাকলে 5 বসাবো। এরকম f of x আর f of এটাও f এটাও f, তাহলে এই x x যেখানে যেখানে আছে x এর পরিবর্তে আমি হাফ হাফ বসাবো। চলো হাফ বসায় দেখি। এই যে এখানটা আমি একটু করি, এটা হচ্ছে 4 ইন্টু এক্স এর জায়গায় বসাইলাম হাফ। কেন হাফ? এই যে এখানে হাফ আছে, তাহলে এক্স যেখানে হাফ সেখানে -7, আর এখানে হচ্ছে 2 ইন্টু হাফ -4। ভালো কথা, উপরের 2 নিচের 2 কেটে দিলাম, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে মান আসতেছে 2 - 7। কাটাকাটি করার পরে 2 থেকে -7, যদি -7 থেকে 2 চলে যায় তাহলে মাইনাসের 5 থাকে, আর এখানে 1 থেকে -4 চলে গেলে মাইনাসের 3 থাকে। দুই পাশেই মাইনাস, তাহলে 2টা মাইনাস কেটে দিলে 5/3 থাকে। তাহলে এই হচ্ছে আনসার 5/3। সেমভাবে যদি আবার এটা হয়, এটার জায়গায় জাস্ট এইখানে যেখানে হাফ বসাইছি যেই মানই থাকবে -1 বসাবো এই জায়গাটায়, পারবো? এরকম করে y এর জায়গায় -1, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব? এই সেম 3.-1 + 1, তারপরে y এর মান -1, হ্যাঁ এই y এর মান -1 আর -1, তাহলে এটাও -1 এটা -1, তাহলে দুইটা -2, আর এটা 3 আর 1 গুণ করলে 3 একে -3 + 1, -3 থেকে +1 চলে গেলে -2 থাকে, নিচেও একটা -2, দুইটা কেটে দিলাম। আনসার হচ্ছে কত আমার? 1, যদি ভুল না করে থাকি। এখন আর কোথায় কি হয়েছে সেটা তো আর জানি না। আচ্ছা, আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ, মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট ছিল, আমি এগুলো আলোচনা করে দিয়েছি, এই 2-3টা যা ছিল। এরপর হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায় সম্পর্কে কিছু বেসিক জিনিস জেনে নিব, যেগুলো তোমার জানা দরকার বা প্রশ্ন আসলে তুমি যাতে পারো। যেমন রেখার প্রান্তবিন্দু নাই। রেখার প্রান্তবিন্দু বলতে আমরা কি বুঝি? এই যে একটা রেখা, আমি এখানে এই একটা রেখা, হ্যাঁ রেখা চলমান, এইদিকেও চলমান এইদিকেও চলমান, তার মানে এটার কোনো প্রান্তবিন্দু নেই, মানে এটার কোনো শেষ নেই। দুই দিকে তীরচিহ্ন আছে মানে চলমান, দুই দিকে তুমি চাইলে বাড়াইতে পারো, এটার কোনো প্রান্তবিন্দু নেই। যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই, তাই রেখা অফকোর্স শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থও নাই, কোনো উচ্চতাও নাই। তলের প্রান্ত হলো বিন্দু। এখানে একটা কথা বলেছে, তলের প্রান্ত কি বিন্দু? এই যে দেখো, এই যে একটা তল আঁকলাম আমরা, এই তলের প্রান্ত কি বিন্দু? কখনোই না, তলের প্রান্ত হচ্ছে রেখা, ঠিক আছে? তাহলে এটা ভুল, এটা হচ্ছে রেখা। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অফকোর্স আমি যদি একটা ত্রিভুজ আঁকি এবং তার একটা বহিস্থ কোণ বের করি, এই বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হবে। হ্যাঁ, সেটাই তো বলেছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। অফকোর্স ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ। যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ পরস্পর পূরক। হ্যাঁ,
সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ, এবং এই দুইটা কোণ একে অপরের পূরক। কেন পূরক? মানে হচ্ছে যদি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয় তখন তারা একে অপরের পূরক হয়। আমরা জানি সমকোণের এই কোণটা ব্যতীত বাকি দুইটা কোণ 90, তাহলে দুইটা কোণ মিলে 90 হওয়া মানে তো তারা একে অপরের পূরকই। আবার তারা সূক্ষ্মকোণ, আবার তারা দুজনে মিলে 90, যেভাবেই ব্যাখ্যা করি না কেন। যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। হ্যাঁ, এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য 15। এটা ষষ্ঠ অধ্যায় করাচ্ছে, এটা ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য এই অংশটুকুই শুধু, আর বাকি সব 10-এর সাথে মিল আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে উপপাদ্য 15 ষষ্ঠ অধ্যায়ের। যে কোনো ত্রিভুজের এই মধ্যবিন্দু, দুইটা বাহুর এই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এই তৃতীয় বাহুর দৈর্ঘ্য অর্ধেক এবং সমান্তরাল, যেটাই বলো না কেন। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ। হ্যাঁ, একই কথা দুইবার চলে আসছে। সরল কোণ সমান 180 ডিগ্রি। হ্যাঁ, একটা সরল রেখার মধ্যে 180 ডিগ্রি কোণ আছে। সরল কোণ মানে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তলের প্রান্ত হলো রেখা, ইয়েস, এটা রাইট আছে। ঠিক আছে, এটা ভুল, তলের প্রান্ত বিন্দু না। শূন্য মাত্রার সত্তা বলা হয় বিন্দুকে, ইয়েস, বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেদ কিছুই নেই, তাকেই বলা হচ্ছে শূন্য। তাহলে শূন্যর কি আছে? শুধুমাত্র অবস্থান আছে, এই জন্য তাকে শূন্য মাত্রার সত্তা। তার মানে এটাকে বলা হয় না যে একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রা, কোনো মাত্রাই নেই। ঠিক আছে, তাহলে একটা ঘনবস্তুর কয়টা মাত্রা আছে? কয় মাত্রার ঘনবস্তু? ঘনবস্তু ত্রিমাত্রা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর ঘনবস্তুর তল আছে কয়টা? 6টা। এই মোবাইল, এইটা একটা ঘনবস্তু, এই একটা, পেছনের পাট একটা, 2টা। ঠিক আছে, এই পাটটা একটা, ওইটা একটা, 4টা, আবার এই পাশে একটা 5টা, ওই পাশে একটা 6টা। মোবাইল ত্রিমাত্রা। হ্যাঁ, এটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই আছে, এবং এটার তল আছে 6টা। যে কোনো একটা ইট, মোটা কোনো কিছুরই 6টা আছে। জ্যামিতি বক্স, তোমাদের মোটা বই, এগুলোর 6টা তল আছে। যেমন আমার কাছে এই মুহূর্তে এই যে একটা টিস্যু বক্স আছে, এই টিস্যু বক্সেরও কিন্তু এটা একটা ঘনবস্তু, এটারও কিন্তু 6টা তল আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই পাশে একটা 6টা। ওকে, এমন করে যাই আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ত্রিমাত্রা, মাত্রা 3টা এবং তল আছে 6টা। ওকে, ঠিক আছে। তো এখন আমরা সামনে যাব, এগুলো ছিল বেসিক আলোচনা। এবার সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় 5 নম্বর, 4টা করে ফেলছি। ঠিক আছে, বেসিক আলোচনা করাই দিলাম, এবার পারবা আশা করি। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টিগত। খেয়াল করো, কোন একটা সমবাহু ত্রিভুজ মানে যার 3টা বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তার একটা মানে বাহুকে উভয় দিকে বর্ধিত করব, এই 2 দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ দ্বয় উৎপন্ন হয় তাদের যোগফল কত? আমরা জানি কোনো একটা বহিস্থ কোণ তার বিপরীত 2টা যোগফলের সমষ্টির সমান, অর্থাৎ এইটা হবে এ বি সি, অর্থাৎ এ সি ডি, এই বহিস্থ কোণটা হবে এ কোণ আর বি কোণ। এ কোণ বি কোণ এই 2টা কোণের যোগফল, আর এই বি কোণটা হবে এই এ কোণ আর সি কোণ, এই পাশেরটা, অর্থাৎ বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ 2টা কোণের যোগফলের সমান। তাহলে এখানে কোনো কোণের পরিমাপ দেওয়া নাই, তাহলে আমি কিভাবে বের করব? আমরা জানি যেই ত্রিভুজের 3টা বাহু সমান সেই ত্রিভুজের 3টা কোণও সমান। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180-কে সমান 3 ভাগে ভাগ করে দিই আমরা, 60 60 60, 3 6 18। তাহলে প্রত্যেকটা যদি 60 হয় তাহলে এটা প্রত্যেকটাই 60, তাহলে 60 60, এটা 120, এটাও 60 60 120, 120 আর 120 মিলে হয়ে গেল 240। আমি আশা করি বোঝাতে পেরেছি। সেম এটা আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত 2টা কোণের যোগফলের সমান। তাহলে এই 2টা কোণ যোগ করলে যদি এইটা পাওয়া যায়, তাহলে এটা থেকে এইটা হচ্ছে যোগফল 2টার, তাহলে 2টার যোগফল থেকে একটাকে বাদ দিলে তো আবার আরেকটা পাওয়া যায়। সেমই তো কথা, 2টা যোগ করলে যদি এটা পাওয়া যায় তাহলে এটা 2টার যোগফল, তাহলে 2টার যোগফল থেকে একটাকে বাদ দিলে তো আরেকটা পাওয়া যাবে। তাহলে সেম পি কোণ, এই জিনিসটাই তো তথ্য দিয়া, যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত 2টা কোণের যোগফলের সমষ্টির সমান। তাহলে এটা আমরা 102 থেকে 65-কে বাদ দিয়ে দিব। তাহলে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে? 5 আছে 12, 7 হাতে রইল 1, 6 আর 1 7, 10 থেকে 7 গেলে 3, 37 ডিগ্রি। আমি একই রকমের 3টা জিনিস তোমাকে, তুমি যাতে পরীক্ষা আসলে ঘাবড়ে না যাও, এই জন্য আমি একটারই 3টা প্যাটার্ন দেখাই দিতেছি তোমাকে। ঠিক আছে, সেমভাবে আর কোণের মান কত, অর্থাৎ এই কোণটা কত? আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত 2টা কোণের যোগফলের সমান। এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এটা কিন্তু কোনো বহিস্থ কোণ না। এটা হচ্ছে আমরা এইটুকু জেনে রাখা জরুরি যে বিপ্রতীপ কোণ কাকে বলে। যখন 2টি সরলরেখা পরস্পরকে ছেদ করে যায় তখন তাদের মধ্যে যে কোণ তৈরি হয় তারা একে অপরের বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই কোণটার এই কোণটা সমান, এই কোণটার এই কোণটা সমান। তাহলে এটা একটা ক্রসের মতো হয়েছে। এই ক্রসের এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি। এবার আমি জানি এ কোণ আর এই সি কোণ, এই 2টা কোণের যোগ করলে এই 105 ডিগ্রি হবে। সেম এটার মতোই, এটার মধ্যে যেমন একটা কোণ দেওয়া ছিল আর আর এটা দেওয়া ছিল, আর একটা কোণ দেওয়া ছিল, আর এটার মধ্যে কি হয়েছে? একটা কোণ দেওয়া আছে কিন্তু এটা 30 ডিগ্রি 30 ডিগ্রিতে সমান, এটা একটু জাস্ট আমার বের করতে হবে। তাহলে এবার এ কোণ আর সি কোণ 2টা কোণের যোগফল এই
এই হবে এইটা ইবিডি কোণ, মানে এই বহিস্থ কোণ 105। তাহলে 105 থেকে 30 বাদ দিলে তো এই কোণ পাওয়া যায়। তার মানে ওই যে আর কোণ আর ভেতরে যেটা মানে তো এইটা। তাহলে 105 থেকে 30 আমি বাদ দিয়ে দিব। 100 থেকে 30 বাদ দিলে 70, 70 আর 5 মিলে হচ্ছে 75। তার মানে আমাদের হচ্ছে 75 ডিগ্রি কোণ। ঠিক আছে, ব্যাস এই প্যাটার্ন শেষ। টাইপ 6, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোণটি। এটা তোমাকে জানতে হলে আগে সম্পূরক কোণকেই জানতে হবে। একটু আগে যেমন তোমাকে বলেছিলাম, যদি 90 ডিগ্রি কোণকে মানে দুইটা কোণ মিলেমিশে ভাগাভাগি করে নেয়, অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তারা একে অপরের পূরক কোণ। অর্থাৎ এই 90 এইরকম একটা সরল, এইরকম এটা 90 ডিগ্রি হইতে পারে, এটা 50, এটা 40, এটা 30, এটা 60, যাই হোক দুইটা কোণ মিলে যদি 90 হয়, তারা একে অপরের পূরক, এবং অবশ্যই 90 ডিগ্রির বেশি বা কম হইতে পারবে না। এবং সম্পূরক হচ্ছে দুইটা কোণের যোগফল 180। আমরা নর্মালি জানি একটা সরলরেখা 180, কিন্তু যখন দুইটা কোণ মিলেমিশে 180 ডিগ্রি হবে, তখন তারা একে অপরের সম্পূরক। আর দুইটা কোণ মিলেমিশে 90 হইলে একে অপরের পূরক কোণ। সেই হিসেব করলে সম্পূরক কোণ, তাহলে সম্পূরক কোণ 180, যা বলা থাকবে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা 60 ডিগ্রি, সম্পূরক মানে 180। তাহলে 60 থেকে 180 থেকে যদি 60 চলে যায়, থাকলো কত? 120। এবার যদি আমাকে বলতো সম্পূরক কোণ কত, তাইলে 120, কিন্তু আবার বলছে ওই কোণটার অর্ধেক কত। খেয়াল করো, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বললে 120 উত্তর হইতো, কিন্তু সম্পূরক কোণের অর্ধেক করো, তার মানে 120-এর আবার অর্ধেক করো, তাহলে কত হইল? 60। যদি বলে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, এখন আর কোণের অর্ধেক টর্ধেক বলে নেই, এখন বলছে সরাসরি কোণ সম্পূরক কোণ কত। তাহলে 75 ডিগ্রি, আমরা 180 থেকে 75 বাদ দিয়ে দিব। তাহলে 180 থেকে 80 বাদ দিলে 100, আর 80 চেয়ে 105 ডিগ্রি। যদি আমাকে বলে 75 ডিগ্রি কোণের কত, থাকলে অপশন, এটা দ্বিতীয় অপশন আমি আর কি বেশি দিয়ে দিছি, তাহলে হয়তো 105 ডিগ্রি। যদি বলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 180 থেকে 30 বাদ দিব, 150। যদি বলে সম্পূরক ওই 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত, তাহলে আগে সম্পূরক বের করব, 30কে বাদ দিয়ে 150, 150কে আবার অর্ধেক করে দিব। এখন কি বলতেছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার এ ও ডি এর সম্পূরক কোণ কত? এ ও ডি, এটা হচ্ছে ও কোণ, এটার সম্পূরক কোণ কত? আমরা জানি 180 ডিগ্রির চেয়ে এখানে 35, তাহলে 180 থেকে 35 মাইনাস করে দিব। তাহলে 180 থেকে 35 মাইনাস করে দিলে আমাদের কাছে থাকে হচ্ছে 145 ডিগ্রি। এখানে 140 আছে, তাহলে এটা হবে না, এটা ভুল। 145 হলে এটা হইতো। ঠিক আছে, তো যদি 145 হয়, তাহলে এটা বাদ দিলে এই দুইটা, তাহলে এই পাশের সম্পূরক কোণ হইতে পারে এইটা, এ ও সি হইতেই পারে, এটাও তো একটা সরল রেখা। আবার এই পাশের সম্পূরক কোণ হইতে পারে এইটা, এটাও তো একটা সম্পূরক কোণ, এটাও তো একটা সম্পূরক কোণ হইতে পারে না? এদিকেও একটা সরল রেখা, ওই দিকেও একটা সরল রেখা, তার মানে এ ও সি কোণও হইতে পারে, বি ও ডি কোণও হইতে পারে, এই দুইটাই উত্তর হইতে পারে। ওকে, শেষ প্যাটার্ন 7 নম্বর। আমি 20টা করাবো, তার মধ্যে 6টা করাই ফেলছি। আমি এত সময় লাগতেছে, আমি কিন্তু ডিটেলস বুঝাইতেছি, যাতে তুমি এই টাইপের আসলে যেভাবেই আসুক, সম্পূরক কোণ, পূরক কোণ, বেসিক আলোচনা যেভাবেই আসুক, তুমি যাতে পারো। ঠিক আছে, বেসিক সহ আলোচনা করছি, তুমি জাস্ট দেখবা তুমি কখনো এইভাবে করেছো কিনা, এবং তুমি পরে নিজে পারো কিনা। ঠিক আছে, এগুলো করলে এনাফ, ইনশাল্লাহ কমন পাবা। হয়তো বিইউডির জায়গায় সিইউডি থাকবে, আর তো কিছু না। আমরা জানি উপপাদ্য 15 ষষ্ঠ অধ্যায়ের যেটা, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের যেই বাহুর যেই কি বলে মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে দৈর্ঘ্যে তৃতীয় বাহুর কি অর্ধেক এবং সমান্তরাল। উপপাদ্য 15, ডিই সমান্তরাল বিসি। এই ডিই আর এই বিসি সমান্তরাল। হ্যাঁ, আমরা জানি কোনো একটা সরল, দুইটা সরল রেখা যদি অপর একটি সরল রেখা তাকে ছেদ করে যায়, এদিকে করুক, মাঝ দিয়ে করুক বা এইদিকে করুক, ওই সরল রেখার মধ্যে অনুরূপ কোণ সৃষ্টি হয়। অনুরূপ কোণ মানে হচ্ছে সরলরেখার উপরের কোণগুলো সমান, আবার নিচের কোণগুলো সমান। তাহলে সেই হিসেব করে এটা যদি 64 হয়, তাহলে এটাও 64। আমরা কি বুঝতে পেরেছি? অনুরূপ কোণ, এই দুইটা সরলরেখা এদেরকে ছেদ করেছে এসি, তাহলে এটা ছেদ করেছে, সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে, এটা যা হবে এটা সরলরেখার উপরে, এটা হচ্ছে উপরে, এটা উপরে, এটা 64 হলে এটা 64। এবার আমরা জানি, আমাদেরকে বলেছি এডি কোণ কত, এই কোণটা কত বের করো। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু জানি একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে 2টা আছে, তাহলে 180 থেকে এই 2টাকে যোগ করে বাদ দিয়ে দিই, তাহলে 50 আর 64 কত? 50 আর 60 হচ্ছে 110, আর 4 হচ্ছে 114। ঠিক আছে, তাহলে 114 আমি মাইনাস করে দিব, তাইলে আমি 180 থেকে এই কোণটা পাওয়া যাব। তাহলে এখানে আমার হচ্ছে 4 আছে 10 হবে, 6 হইলে হাতে থাকলো 1, 1 আর 1 2, 8 থেকে 2 গেলে 6, 66। এই হচ্ছে 66 ডিগ্রি। ওকে।
ঠিক আছে, এটা সেই আমার উপপাদ্য 15। এডি সমান সিডি, এডি সমান সিডি, বিই সমান সিই। যখন কোনো একটা বাহুর মানে সমান সমান হয় তাহলে বুঝাই যায় এই বাহুটার মাঝে মধ্যবিন্দু আছে এবং এই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ দৈর্ঘ্যে তৃতীয় বাহুর অর্ধেক। তার মানে এবি হচ্ছে ডিই মানে এবি হচ্ছে ডিইর 2 গুণ অথবা ডিই হচ্ছে এবির অর্ধেক, যেভাবেই বলি আমরা। তাহলে এখানে সম্পর্ক হবে ডিই আর এবি, এখানে আর কাউকে আমি নিব না। এডি না, আমার দরকার এইটা আর এইটা। এটা উপপাদ্য 15 যারা করেছে তারা বলতে পারবে। এইটা হবে ডিই সমান হাফ এবি। কেন? এই ডিইটা এবির অর্ধেক, অথবা এইভাবে বলতে পারতাম এবি সমান 2ডিই, দুইভাবেই বলা যায়। ঠিক আছে, যেভাবেই বলো, যেটা থাকবে সেটাই দিব। এটা হচ্ছে সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল রেখা আমরা জানি যখন দুইটা সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করে যায় তখন সেখানে মোট 4 ধরনের কোণ সৃষ্টি হয়। তাদেরকে বলে, যেমন সরল রেখার উপরের কোণগুলিকে বলে অনুরূপ কোণ, হ্যাঁ, এই পাশের কোণগুলো অনুরূপ কোণ, আবার নিচের কোণগুলিকে বলে অনুরূপ কোণ, আবার এটাকে বলে বিপ্রতীপ কোণ, এটাকে বলে বিপ্রতীপ কোণ। আবার এইরকম জ্যাট আকৃতির যদি হয়, এরকম যদি হয়, এখানে জ্যাট তৈরি হয়, এদেরকে বলে একান্তর কোণ। অনেক টাইপের কোণ হয় এখানে। সো আমাদেরকে কি বলেছে, কিভাবে বের করব আমরা একটু দেখব। বলেছে এবি সমান্তরাল সিডি হলে বিইপি কোণ কত, বিইপি কোণ অর্থাৎ এই কোণটা কত। ঠিক আছে, এই কোণটা কত। তো এটা করার জন্য আমরা জানি সরল রেখার উপরে সমান, একটু আগে অনুরূপ কোণ, তাহলে সিএফই কোণ 120, তাহলে এইপি কোণ এটাও 120। এখন এটা তো চাই নাই, চাইছে তো এইটা। আমরা জানি একটা সরল রেখার মধ্যে 180 ডিগ্রি কোণ আছে। একটু আগে তো সম্পূরক কোণ শিখেছি, 180 থেকে যা থাকবে তা বাদ দিলে বাকিটা তা, তাহলে 180 যদি দুইটা মিলে হয় 120 বাদ দিলে পরেরটা কত, 60 ডিগ্রি হয়ে গেছে। যদি বলতো এটা বের করো, এটার বিপ্রতীপ, এটাও 120। যদি বলতো এটা বের করো, এটা 60 পাওয়া গেলে এটা সরল রেখার উপরে এটাও 60। যদি বলতো এটা বের করো, এটার বিপ্রতীপ, এটাও 60। অনেকভাবে প্রত্যেকটা একটা কোণ থাকলে সবগুলো বের করা যায়। ঠিক আছে, সেম ভাবে পিকিউ সমান্তরাল আরএস, হ্যাঁ, এই পিকিউ আর এই আরএস সমান্তরাল। এবার আমাদেরকে বলেছে এসি কিউ কোণ, এসি কিউ অর্থাৎ এই কোণটা সমান অনুরূপ সিডিএস। হ্যাঁ, এটা সমান কেন? এটাও সরল রেখার উপরে, এটাও সরল রেখার উপরে। সরল রেখার উপরে একই পাশে হলে তারা একে অপরের কি মানে এই দুইটাই অনুরূপ কোণ। ওকে, প্রথমটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা পিসিডি, পিসিডি আমি যদি একটু কোণ নেই, এই যে এটা, এই কোণটা পিসিডি সমান একান্তর সিডিএস। এটা হ্যাঁ, এই পিসিডি কোণ, এই সবুজটা এবং এইটা, এই দুইটা একান্তর কোণ। কেন? আমরা জানি একান্তর কোণ যেখানে হয়, আমি একটু রং ব্যবহার করব একটু ভিন্ন, এই 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 একটা জ্যাট আকৃতির তৈরি হয়েছে। এইরকম জ্যাট আকৃতির এই যে কোণগুলো এই এরকম এরকম এরকম, এরা পরস্পর একান্তর কোণ। তাহলে এটাও ওকে হয়ে গেছে। এবার আবার বলেছে কিউসিডি, আমি একটু মুছি সুবিধার জন্য, কিউসিডি এই কোণটা প্লাস সিডিএস এই কোণটা, এই দুইটা কোণ দুই সমকোণ। হ্যাঁ, আমরা এটাও জানতে হবে তোমাকে, কোন দুইটা সরল রেখা যদি অপর একটি সরল রেখা ছেদ করে তাদের ছেদকের একই পাশের দুইটা কোণকে যোগ করলে 180 ডিগ্রি বা দুই সমকোণ। ছেদকের একই পাশের অন্তস্থ দুইটা কোণ, এই ভেতরের এই দুইটা কোণ যোগ করলে 180, এই দুইটা কোণ যোগ করলে 180, এটা বিপ্রতীপ, আবার এটার অনুরূপ এইটা, আবার এই নিচেরটার অনুরূপ নিচেরটা, এভাবে করে অনেকগুলো কোণ বের করা যায়। আবার জ্যাট আকৃতি হইলে একান্তর অনেক বের করা যায়। তার মানে এটা 1 2 3 তিনটাই ওকে। ঠিক আছে, মানে এটা হচ্ছে 9 নম্বর গেল, 8টা চলে গেল। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের পরিমাপ। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের যোগফল যদি বলে 90 ডিগ্রি, অথবা একে অপরের জন্য পূরক কোণ, অথবা দুইটাই সূক্ষ্মকোণ। তো কোন দুইটা কোণ যোগ করলে 90 হয়? দেখো 40 আর 50 যোগ করলে কত হয়? 90 হয়। ওকে, 70 আর 30 যোগ করলে 100, এগুলা একটাও হয় না, তার মানে এটাই 90। সমকোণ বাদে বাকি দুইটা কোণের যোগফল 90, তাইলে অঙ্ক হয়ে গেছে। 9 নম্বরের পরে 10। 9-এর পরে আমরা এটা দেখছি এখানে আর ও টি কোণ, আর ও টি কোণ, এই কোণটা ও টি ও এস কোণ, কোণদ্বয় পরস্পর কি? এরা পরস্পর আমরা জানি যখন 90 ডিগ্রি কোণের মধ্যে দুইটা কোণ ভাগাভাগি করে নেয় তারা একে অপরের পূরক কোণ, এবং এই দুইটা কোণের যোগফল হবে অবশ্যই 90 ডিগ্রি। সম্পূরক জীবনও হবে না, সম্পূরক হয় সোজা।
180-র মধ্যে। তো সম্পূরক বাদ দিলে বাকি দুইটা চোখ বন্ধ করেই হবে। এটা পূরক এবং সন্নিহিত। সন্নিহিত মানে কিন্তু স্পেসিফিক কোনো কোণকে বোঝায় না। সন্নিহিত মানে হচ্ছে বান্ধবী বা পাশের জন বা এটার সাথের কোণকে বোঝায় সন্নিহিত দিয়া। ঠিক আছে? ওকে, তার মানে 2 আর 3 যেটা আছে সেটা। ওকে, 10 নম্বর শেষ এটা করলি। চিত্রে পিকোণ ও কিউকোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের উপপাদ্য 20-এর গ নম্বর। এটা আমি করাইছি, আমার ইউটিউব চ্যানেলেও আছে, আমাদের কোর্সেও করাইছি। যারা ওই অঙ্কটা পারে তারা এটা ভালো করে বুঝবে। এটা একটা বেসিক আছে। পিকোণ ও কোনো একটা ত্রিভুজের, হ্যাঁ ধরে নিচ্ছি আমরা এখানে আর পি কিউ, কোনো একটা ত্রিভুজের দুইটা কোণকে আমরা যদি সমানভাবে দ্বিখণ্ডিত করি, খেয়াল করো, সমানভাবে দ্বিখণ্ডিত করি এবং দ্বিখণ্ডিত দুইটা কোণ যদি কোনো একটা জায়গায় গিয়ে ছেদ করে, তখন এই যে ভেতরের যে কোণটা, এই কোণটার পরিমাপ আমাদের কাছে জানতে চাইবে। তাহলে এই কোণটাকে পি ও কিউ কোণ, এই কোণটা বের করতে চাইলে আমরা এই সূত্র ব্যবহার করব, 90 ডিগ্রি প্লাস হাফ ওই উপরে যে থাকবে সেই কোণ। তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ উপরে যে আছে সে থাকবে। তাহলে আমরা একটা মজার ব্যাপার এখানে খেয়াল করব, পি কোণ সমান 50 ডিগ্রি। খেয়াল করব আমার এখানে আছে কি না, আর কোণ সমান 40 ডিগ্রি, এখানে বলা আছে আর, এই যে আর 40 ডিগ্রি দিয়ে দিছে। তাহলে হাফ আর কোণ, তাহলে আর এর জায়গায় আমি দিলাম 40 ডিগ্রি। ওকে, তো 40 দিয়ে 2কে কাটলে 20, 90 আর 20 যোগ করলে হচ্ছে 110। ব্যাস, অঙ্ক হয়ে গেছে। মানে এটা হচ্ছে সূত্র। এই মাঝের জিনিসটা চাইলে 90 ডিগ্রি প্লাস হাফ, এবার উপরে যে থাকবে সেই কোণটা। এবার দ্বিতীয়টা ধরো, এটা তুমি পারছো, এবার আরেকটা দিছে তোমাকে সেম রকম। এখন তুমি কি করবা? এই যে দেখো আরেকটা কিরকম ভাবে করবা। পি কিউ আর, এটা একটা ত্রিভুজ পি কিউ আর, কিউ কোণ আর কোণের সমদ্বিখণ্ডক, এই কিউ আর আর, এবার পিটা হচ্ছে উপরে, এই দুইটার সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করছে। এবার পি কোণ 50 ডিগ্রি, এই যেটা বলে দিছে। এইবার কিউ ও আর কোণ বের করো। এই যেটা তখন ছিল পি ও কিউ কোণ, এবার কিউ ও আর কোণ সেম। আমরা জানি এই কোণটা বের করতে চাইলে যেটাই হোক ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ পি কোণ। তাহলে পি মানে কত? 50 ডিগ্রি। 50কে 2 দিয়ে কাটলাম 25, 90 আর 25 হচ্ছে 115 ডিগ্রি। বাস, আনসার নাই, আমি এর ডেমো হিসাবে দিয়েছি, শেষ। তার মানে এটা যদি আরও থাকে পি কিউ আর, না যদি থাকে এবিসি, যেই কোনো থাক না কেন, বি কোণ সি কোণ সমদ্বিখণ্ডক দেয় এ বি সি। তাহলে বি কোণ আর সি কোণ যা বলবে, বি কোণ সি কোণ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বি ও সি কোণ কত হবে? বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে এ কোণের পরিমাপ কত দেওয়া থাকবে? অবশ্যই এ কোণের পরিমাপটা তোমার কাছে। ঠিক আছে, এ কোণের পরিমাপ যদি আমরা ধরে নেই যে এটা 100 ডিগ্রি ধরে নেই আনুমানিক, হ্যাঁ, তাহলে 100 দিয়ে 2কে কাটলাম 50। তাহলে এবার 90 আর 50 যোগ করলে যা হবে তাই, কাটাকাটি করে যা হবে তা যোগ করে দিব। তাহলে কত হলো? 140। এরকম যা থাকবে আমরা তা করব। ওকে, আমি আশা করি এটা আমাদের বোঝা হয়ে গেছে এবং এটা আমরা বুঝে ফেলছি, শেষ। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে 11 নম্বর। তো এখন 11 নম্বর অঙ্কটা হচ্ছে বিএ সমান্তরাল সিই। এই বিএ সমান্তরাল এই সিই, ঠিক আছে, এই দুইটা সমান্তরাল। আমরা জানি সমান্তরাল সরল রেখার, এই সমান্তরাল সরল রেখা যে সবসময় এমনি থাকবে, এমনি ছেদ করবে, ব্যাপারটা এরকম না। সমান্তরাল সরল রেখাকে এমনও কেউ ছেদ করতে পারে, এমনও কেউ ছেদ করতে পারে, অর্থাৎ কোনো না কোনোভাবে তাকে ছেদ করে গেলেই হইল। তো অথবা এই সমান্তরাল সরল রেখাকে এমনও ছেদ করতে পারে। তো এই সমান্তরাল সরল রেখাকে এই বিডি তাদেরকে ছেদ করেছে। ওকে, করেছে। ছেদ করলে আমরা জানি ছেদকের, খুব ভালো করে খেয়াল করো, ছেদ করলে সরল রেখার নিচে নিচে বা উপরে উপরে কোনো অনুরূপ কোণ একটু আগেই শিখেছি। তাহলে এটা হচ্ছে ছেদকের এই সরল রেখার নিচে, এটা কিন্তু না, আবার এইটাও হচ্ছে সরল রেখার নিচে, তাহলে এটাও 60 হইলে এটাও হবে 60। ওকে, আরেকটা বিষয় মজার ব্যাপার আমরা জানি, সেটা হচ্ছে সরল রেখাকে যদি কেউ এমনি ছেদ করে এবং সেখানে জ্যাটাকৃতি তৈরি হয়, জ্যাটাকৃতি তৈরি হইলে সেই জায়গায় একান্তর কোণ তৈরি হয়। একান্তর কোণ এটা হচ্ছে সোজা হবে এরকম না সব সময়, এটা তো এরকমও হইতে পারে, তাই না, বাঁকাও তো হইতে পারে। সো সেই হিসেব করলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এবার এই কোণটা কত কি বলছে সেটা পরে, ঠিক আছে, দেখি কি বলছে সেটা পরে। আগে আমরা এটা কইরা নিই, এ সি ই কোণ কত, এ সি ই কোণ এটা কত। আমরা জানি এই কোণটা এই কোণটা বের করতে পারলে এটা সমান হয়ে যাবে, কারণ এটার এটা একান্তর কোণ। তো আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করব।
এই দুইটা কোণের যোগফল হচ্ছে 110। আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে 180 ডিগ্রি কোণ আছে। 180 থেকে 180 কোণ থেকে জানি, এটা আমরা জানি ত্রিভুজের মধ্যে 180 ডিগ্রি কোণ আছে। তার মধ্যে থেকে 110 চলে গেলে কত থাকে? 70 ডিগ্রি। ব্যাস। এবার যদি তাহলে এটা যদি 70 হয় তাহলে এসি কোণ কত? এটাও 70। কেন? কারণ এটা একান্তর কোণ। যদি বলে যে না এটা বের করো, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি আমরা কিন্তু বের করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের কোন কনসেপ্ট কাজে লাগছে? এখানে আমাদের কনসেপ্ট কাজে লাগছে হচ্ছে সমান্তরাল সরল রেখার। ঠিক আছে, তার মানে এটা যদি 11-র মধ্যে যাবে না, এটা সমান্তরাল সরল রেখার মধ্যেই চলে যাবে। ওকে, এটাও সেম সমান্তরাল সরল রেখাই। ঠিক আছে, এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি একটা কোণ দেওয়া আছে এখানে। আমাকে বলেছে এসিডি কোণ 40 ডিগ্রি। এসিডি কোণ, হ্যাঁ আমরা জানি, এই যে এরকম করে যদি ক্রস করে তাহলে এরা হচ্ছে একান্তর কোণ, তাহলে এরা 40 ডিগ্রি। পরেরটা আমাকে বলেছে এসিবি কোণ প্লাস ডিসিই কোণ, এসিবি কোণ এই যে এই কোণটা প্লাস ডিসিই কোণ, এই দুইটা কোণ কি 140 ডিগ্রি? আচ্ছা, এটা একটু আমাকে খেয়াল করতে হবে। আমরা একটা বিষয় এখানে খেয়াল করব, এসিবি কোণ প্লাস ডিসিই কোণ, এই যে এটা আমার কাছে এই কোণটা আর এই কোণটা চাইছে। আমরা যদি একটু এইভাবে চিন্তা করি, এখানে একটা সরল রেখার মধ্যে 180 ডিগ্রি কোণ আছে। 180 ডিগ্রি কোণকে 3টা ভাগে ভাগ করছি, তার মধ্যে এই কোণটা শুধু আছে 40। তাহলে 180 থেকে 40 বাদ দিলে, 180 থেকে 40 বাদ দিলে আরও 140 থাকে। কে কত জানি না, কিন্তু এই দুইটা কোণ 140 এটা তো জানি। কে কত না জানি, কিন্তু এইটা আর এটা মিলে 140 এটা তো জানি। ওকে, এটাও হয়ে গেল। পরের অপশন আমাকে চেয়েছে, একটু যদি আমরা খেয়াল করি, এ বি সি কোণ, এ বি সি কোণ প্লাস ডি সি ই কোণ। আচ্ছা, আমি একটু মুছে দিই এগুলা, তাহলে একটু সুবিধা হয় আর কি। এটা 40, এটাও 40, হ্যাঁ একটু লিখে রাখলাম। এ বি সি কোণ, এ বি সি কোণ এই কোণটা প্লাস ডি সি ই কোণ, ডি সি ই কোণ এই কোণটা প্লাস বি এ সি কোণ এই কোণটা, এই 3টা কোণ কি 180 ডিগ্রি? দেখো, এটা জানতে হইলে আমাকে একটু গভীরভাবে বুঝতে হবে। প্রথমত আমরা একটা বিষয় এখানে বাবা মনোযোগ দিয়ে খেয়াল করব। দেখো, এই কোণটা আমরা জানি বাবা, এই কোণটা মানে হচ্ছে এই কোণটা। কেন? কারণ এইটার একান্তর কোণ হচ্ছে এইটা। তার মানে এই কোণটাকে আমরা মনে মনে চিন্তা করি। আমি তোমাদের জন্য এটাকে 3টা পার্ট করি। এই পার্টটা কি? এই কোণটা কি? আমি এই দেখো, এটা যদি 40 হয় তাহলে এই কোণটা, এইটা, তাহলে এই কোণটাই হচ্ছে এইটা। আমি এই পার্টে চলে যাই, তাহলে এইটা এই কোণ মানেই হচ্ছে এই 40 ডিগ্রি। আর এই কোণটা আর এই কোণটা বাবা সমান, খেয়াল করো, এই কোণটা আর এই কোণটা সমান। কেন? কারণ অনুরূপ কোণ হিসেবে এরা পরস্পর এদিকে সমান। আর এটা হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে এ কোণ আর এটা হচ্ছে ডিসিই কোণ। আর আমার কাছে চেয়েছে এ বি, খেয়াল করবো আমরা এখানে কি বলেছে, এ বি সি কোণ। তার মানে এই কোণটা মানে আমি এটা মনে মনে এখানে এই সি কোণ না, এটাকে আমি বি হিসাবে নিয়ে আসছি। এই বি কোণটাকে এটা চিন্তা করতেছি। আর আমার কাছে চাইছে কোথায় বিএসি, এই কোণটাকে আমি এটা চিন্তা করলাম, হ্যাঁ। আর এই বি কোণটাকে আমি এটা চিন্তা করলাম। আর এটা তো আমি জানি এটা একটা নর্মাল। তাহলে এই পুরাটা মিলে দেখো তো একটা বৃত্ত হয়ে গেল কিনা? অফকোর্স 3 জায়গায় 3টা, এইটা মানে এইটা আর এইটা মানে এইটা। এই যদিও চাইছে এই দুইটা কোণ, কিন্তু এটাকে আমি এটা কল্পনা করছি, এটাকে আমি এটা কল্পনা করছি। কেন? কারণ এটা একান্তর আর এটা অনুরূপ। তাহলে এই দুইটা আর এই দিকটা যদি মিলাই দেয়, তাহলে তো কে কত আমি না জানি, কিন্তু এই 3 জনেরই মিলে আমি দেখতে পাচ্ছি একটা 180 ডিগ্রি তো অবশ্যই হচ্ছে। একজন আরেকজনের জায়গায় যদি রিপ্লেস করে, অফকোর্স 180 ডিগ্রি হচ্ছে। তাহলে হয়ে গেল, শেষ। এটা একটু আপডেট বেশি জটিল। যদি এবার আমরা 7ম অধ্যায়ের অঙ্ক করি, চেষ্টা করব বাকিগুলো করাই দিতে, না পারলে এইটুকুই শেষ করে দিব। 7ম অধ্যায়ের অঙ্কের মধ্যে বিশেষ কিছু জিনিস তোমার জানা জরুরি। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টা স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। এই প্রশ্নটা আসার সম্ভাবনা 99.9%। তাহলে একটা চতুর্ভুজ আঁকতে গেলে কয়টা উপাত্ত প্রয়োজন? স্বতন্ত্র কয়টা উপাত্ত? 5টা উপাত্ত প্রয়োজন। যদি কোনো ত্রিভুজের 2 বাহুর সমষ্টি 3য় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তবেই ত্রিভুজ আঁকা সম্ভব, নাইলে ত্রিভুজ আঁকা যাবে না। আবারও বলছি, যেই কোনো ত্রিভুজের 2টা বাহুর যোগফল 3য় বাহুর চেয়ে বড় হইতে হবে, তাইলে তুমি ত্রিভুজ আঁকতে পারবে। এখন যদি তোমার কাছে কোনো প্রশ্ন আসে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, অপশন যদি থাকে তুমি দেখবা কোন দুইটাকে যোগ করলে 3য় বাহুর চেয়ে বড় হয়। তৃতীয় কথা, সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে অবশ্যই আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আঁকবো। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এবং সমকোণী ত্রিভুজের কিছু ফিক্সড মান আমরা মুখস্থ রাখবো, কারণ আমাদের পরীক্ষার হলে এত সময় নাই যে আমি এই সূত্রের মধ্যে বসায় প্রয়োগ করব। সো কিছু জিনিস যদি আমি মুখস্থ রাখি আমার জন্য সহজ। 3 4 5 5 12 13 6 8 10 8 15 17 9 40 41 1 1 √2 1 √3 2 হুর করে তোমাকে পাঠতে হবে, এবং এগুলো জাস্ট ছোটস্থ। ওকে,
আবারও বলছি 3 4 5 5 12 13 6 8 10 8 15 17 9 40 41 1 1 √2 1 √3 2। ঠিক আছে বাবা? ওকে, তবে মনে রাখতে হবে এই যে বৃহত্তর বাহুটাই অতিভুজ হবে। অতিভুজ কখনোই নড়চড় হয় না, মনে রাখতে হবে বাবা। অতিভুজ কোনোদিন নড়চড় করতে পারবে না। লম্বভূমি 15 8 8 40 9 8 6 হইতে পারে, কিন্তু অতিভুজ কখনোই নড়চড় হবে না। অতিভুজ নড়চড় হইলে এই সূত্র অ্যাপ্লাই হবে না, কাজে লাগবে না। ওকে, এবার ত্রিভুজ কখন আঁকতে পারবা সেটা জানলা, কিন্তু ত্রিভুজ যে আঁকতে পারবা না এটা কি তুমি জানো? যদি কোনো ত্রিভুজের 3টা কোণের পরিমাপ তোমার কাছে দেওয়া থাকে, এই জিন্দিগিতেও তুমি ত্রিভুজ আঁকতে পারবা না। তার মানে 2টা বাহু একটা কোণ থাকলে পারবা, 2টা কোণ একটা বাহু থাকলে পারবা, 3টা বাহু থাকলেও পারবা, কিন্তু 3টা কোণ থাকলে আর ত্রিভুজ আঁকতে পারবা না, এটা যেই হোক না কেন। ঠিক আছে, এবার শুধু পরিসীমা দেওয়া থাকলে তুমি কি আঁকতে পারবা? একটা বর্গ আঁকতে পারবা, শুধু পরিসীমা। অথবা পরিসীমা মানে আমরা জানি বর্গের 4টা বাহু সমান, এবং যদি পরিসীমা না দেওয়া থাকে শুধু একটা বাহুর মান দেওয়া থাকলেও তুমি আঁকতে পারবা, কারণ বর্গের 1 বাহু যেই কথা 4 বাহু সেই একই পরিমাপ। তার মানে পরিসীমা থাকলে ওটাকে 4 দিয়ে ভাগ করে 1 বাহু বের করে নিব, অথবা 1 বাহু থাকলেও আমরা বর্গ আঁকতে পারবো। তার মানে বর্গ আঁকতে পারবো পরিসীমা থাকলেও অথবা একটা বাহু থাকলেও। কিন্তু রম্বস আঁকতে গেলে একটা সূত্র দিয়ে পারবো না, মানে একটা তথ্য দিয়া। রম্বস আঁকতে গেলে রম্বসেরও 4টা বাহু সমান, কিন্তু কেন আঁকতে পারবো না? রম্বসের 4টা কোণ সমকোণ নয়। তার মানে রম্বস আঁকতে গেলে হয় একটা বাহু অথবা সাথে একটা কোণ, অথবা একটা বাহু একটা কর্ণ, অথবা 2টাই কর্ণ লাগবে। অর্থাৎ রম্বস আঁকতে গেলে 2টা তথ্য লাগবে, না হয় আঁকতে পারবা না। ঠিক আছে, তাহলে একটা রম্বস আঁকতে গেলে কয়টা উপাত্তের প্রয়োজন? ন্যূনতম 2টি উপাত্তের প্রয়োজন। ঠিক আছে, ন্যূনতম। আর একটা বর্গ আঁকতে কয়টা উপাত্তের প্রয়োজন? 1টি উপাত্তেরই প্রয়োজন। একটা সামান্তরিক আঁকতে কয়টা উপাত্তের প্রয়োজন? 3টি উপাত্ত। কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে সামান্তরিক আঁকতে গেলে এই বাহু একটা লাগবে, এটার এটা সমান, এই বাহু বড় বাহু একটা লাগবে, আবার এইটাও একটা লাগবে, তাহলে 2টা, সাথে আবার একটা কোণও লাগবে। তার মানে তথ্য কয়টা লাগতেছে? 3টা। তুমি বলতে পারো ম্যাম আপনিই তো বললেন চতুর্ভুজ আঁকতে গেলে 5টা উপাত্ত লাগে, তাহলে এখানে যে আপনি 1টা 2টা দিয়েই আঁকা ফেলতেছেন। বাবা 1টা 2টা দিয়ে আঁকতেছি না, এখানে একটা মানেই তো 2টা। কেন? কারণ এইটার এটা তো একই সমান, মাপ তো এটারই নিব, তাহলে এখানে 2টা। এখানেও একটা মানেই তো 2টা, একই তো পরিমাপ নিব, 4টা। আর যদি একটা কোণ নাও তাহলে তো 5টা উপাত্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? কিন্তু তথ্য লাগতেছে 3টা, কিন্তু আসলে কিন্তু 5টা উপাত্তই আমি আঁকতেছি। ঠিক আছে, চলো শুরু করছি। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? বাবা যদি বলতো শুধু ত্রিভুজ আঁকা সম্ভব তাইলে ব্যাপারটা অন্যরকম ছিল। সমকোণী বললে পিথাগোরাসের সূত্র 3 4 5 5 12 13 6 8 10 তাদের মধ্যে ফেলতে হবে। আর যদি সমকোণ কথাটা না থাকে, শুধু ত্রিভুজ আঁকা সম্ভব, তখন আমরা অন্য কিছু চিন্তা করব। তখন 2টা বাহুকে যোগ করে 3য় বাহু দেখব আমরা। যেমন আমি যদি বলি এখানে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, তাইলে মা আমরা জানি মুখস্থ সূত্র 3 4 5 5 12 13 6 8 10, মুখস্থ মান 6 8 10। এখন যদি বলে সমকোণ না, শুধু ত্রিভুজ আঁকা সম্ভব কোন ক্ষেত্রে, তাইলে আমি দেখব প্রথম 2টাকে যোগ করলে 3য় বাহুর চেয়ে বড় হইতে হবে। 3 5 8 7 চেয়ে 8 বড়, আঁকা যাবে। 4 5 9 8 চেয়ে 9 বড়, আঁকা যাবে। 5 আর 7 12, 9 চেয়ে 12 বড়, আঁকা যাবে। 8 আর 6 হচ্ছে 14, 10 চেয়ে বড়, আঁকা যাবে। তার মানে এই সূত্র সবার বেলায় অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু সমকোণ বলে দিছে দেখে আমার শুধু সমকোণের সূত্র অ্যাপ্লাই করলাম। 6 8 10, 3 4 5 8 15 17 9 40 41, ওইগুলা কাজে লাগবে। ঠিক আছে, এবার আসি। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে 3য় বাহুর দৈর্ঘ্য কত? তুমি তো একটু আগেই আমরা শিখলাম যে 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে 2টা বাহুকে যোগ করলে 3য় বাহুর চেয়ে বড় হইতে হবে, স্বাভাবিকভাবেই আমরা জানি। তাহলে সেই হিসেব করলে 3য় বাহুর দৈর্ঘ্য কত হইব? তোমার মনে হইতে পারে কেন ম্যাম এই যে 11 হবে কেন? কারণ বলেছিলাম 3য় বাহুটা সবচেয়ে বড় বাহু হবে, তাই না? সেই হিসেবে 11। চলো তোমার টেকনিক এবং তুমি যা শিখেছো সেই অনুযায়ী বসায় দেখি। 3 8 11 বসানোর পরে সূত্র মিলতে হবে, 2টা বাহুর যোগফল 3য় বাহুর চেয়ে বড় হইতে হবে। তাহলে 3 আর 8 যোগ করলে 11, তাহলে 11 আর 11 বড় তো হয়ই না, বরং সমান হয়। তাইলে কি 11 হবে? কখনোই না। তাহলে 11 বাদ। 11 বাদ দিলে বিকল্প কারে চিন্তা করব? তাহলে বিকল্প চিন্তা করব 6-এর। 6ই হবে উত্তর। তোমার মনে প্রশ্ন জাগতে পারে ম্যাম 6 কেন হবে, 4 3 কেন হবে না? প্রশ্ন হইতেই পারে, কেন হবে না আমি তোমাকে বলি। দেখো বাবা, প্রথমত যেহেতু বড় অপশন 11 সবচেয়ে বড় বৃহত্তম বাহু, কথা ছিল ত্রিভুজ আমরা আঁকবো। দেখো এদের প্রত্যেকের দিকে তুমি তাকাও মা, 3 5-এর চেয়ে 7টা বড়, 4 5-এর চেয়ে 8টা বড়, 5 আর 7-এর চেয়ে 9টা বড়, 6 আর 8-এর চেয়ে 10টা বড়। 3য় বাহুটা বড়, খেয়াল করেছো তুমি?
তাহলে এদের মধ্যেও তো তৃতীয় বাহুটা বড়ই হওয়ার কথা, কিন্তু 11 জন সবচেয়ে বড় বাহু নিলাম, নেওয়ার পরে দেখলাম যে আরে 11 নিলে তো আবার সূত্র আবার মিলে না, বড় বাহু নিলাম কিন্তু দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুর চেয়ে বড় হচ্ছে না, দুইটা বাহুর যোগফল 11-এর চেয়ে বড় হয় না, সমান হয়, তাহলে তো 11 বাদ। তাহলে বিকল্প কি আছে? 6। এখন কথা তো হচ্ছে 3, 8 এবার 6, তো উল্টা হয়ে যায়, 6 তো 3 নম্বর বাহু হইতে পারবে না। তার মানে এখানে 8 দেওয়া মানেই যে সে দ্বিতীয় বাহু হবে, এটা তোমার কে বলছে? এখানে দুইটা বাহুর মান দেওয়া আছে, তৃতীয় বাহু 8 হবে, 8 হবে 3 নম্বর বাহু। এটা যদি হয় প্রথম, 6কে ধরবো আমি দ্বিতীয়, তার মানে আমি এইভাবে চিন্তা করব, 8 যাবে 3 নম্বরে, আর 6 যাবে, এই 3 আর 6 যোগ করলে 9, 8-এর চেয়ে বড়। খেয়াল করেছো? তার মানে সবসময় আমরা যা দেখি চোখে তা কখনো সত্যি হয় না। তার মানে 8 আছে বলেই তাকে দ্বিতীয় বাহু ধরবো এমন কোনো কথা নেই, ঠিক আছে? অবশ্যই তার স্থান যেহেতু 11 বাদ হয়ে গেছে, তাহলে সবচেয়ে বড় বাহু এই 11-র পরে সবচেয়ে বড় বাহু 3 নম্বরে 8 আছে এদের সবার মধ্যে, অতএব 8 3 নম্বরে যাবে। এবং 3-এর সঙ্গে 4 যোগ করে দেখো 7, 8-এর চেয়ে ছোট হয়ে যায়। 3-এর সঙ্গে 3 যোগ করে দেখো 6, 8-এর চেয়ে ছোট হয়ে যায়। 3-এর সঙ্গে 6 যোগ করে দেখো 9, একমাত্র এটাই যে 8-এর চেয়ে বড় হয়। তার মানে এটাই হচ্ছে রাইট। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাকিগুলো পরে আবার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ কমন পাবা, 100% কমন পাবা।